মধ্যে শত্রুদের একজনও যেন না বাঁচে। আপনি আপনি কিছু ভাববেন না, আমরা আমরা ওদের হটিয়ে দিচ্ছি। আপনি উঠুন উঠুন বললো ভাই, আমি আমি আপনাকে বাঁচিয়ে দেবো বললো ভাই। না, আমার আমার বাঁচা মরার কিচ্ছু এসে যায় না। দেশ বাঁচান হায়দার ভাই। আর সম্ভব হলে আমার বাড়িতে একটা খবর দিবেন। আপনার বাড়ি তো এই বিক্রমপুরে। গ্রামের নাম কি? আমার পয়সা। ঘুমসনি? না মা, ঘুম আসছে না। কেন? বাবার কথা মনে পড়ছে। বাবা কোথায় গেছে? কবে ফিরবে? তোর বাবা স্বাধীনতা যুদ্ধে গেছেন, দেশ স্বাধীন করে তারপর ফিরবে। কে কে আছেন? দরজা খুলুন। কে? আমি। দরজা খুলুন। কে এসেছে মা? কি যেন বুঝতে পারছি না বাবা। আপনি কে? কাকে চান? আমি আমি খুব বিপদে পড়ে এসেছি। দরজা খুলুন, আমাকে বাঁচান। হায়দার ভাইয়ের কণ্ঠ না? হায়দার ভাই, আপনি? তুমি কোথায় গেলেন? কি হয়েছে আপনার? পায়ে গুলি লেগেছে। আসুন আসুন, ভেতরে আসুন। শেষ পর্যন্ত তোমার কাছে নিয়ে এসেছে। কেমন করে হলো? একেবারে সামনাসামনি যুক্ত। বেশ কজন মুক্তিযোদ্ধা মারা গেছে, তবু আমরা ওদের পিছু হটিয়ে দিয়েছি। মুক্তিযোদ্ধারা এগিয়ে যাচ্ছে। এই পা নিয়ে আমি আর এগোতে পারছিলাম না। এই পথ দিয়ে এদিকে চলে এসছি। হায়দার ভাই, হায়দার ভাই, শোন বাবা, এতো রাখি মামা। হ্যাঁ, মামাকে দেখিস কেমন? আমি ডাক্তার বাড়ি যাই, দেখি ডাক্তার সাথে আনতে পারি কিনা। যাবো না, যেতে পারবো না। দেশের অবস্থা খারাপ, এত রাত্রে বাড়ি থেকে বেরোবো না। আমাদের গ্রামে কোনো অসুবিধা নেই। না থাকুক, এত রাতে বেরোতে পারবো না। দয়া করুন, আমি অনেক বড় বিপদে পড়ে এসেছি। আমি আবার আপনাকে ফিরিয়ে দিয়ে যাব। তুমি একটা যুবতী মেয়ে, এত রাতে বেরিয়েছো কেন? কত বড় বিপদে পড়ে এসেছি। রবি তোমার কে হয়? আমার স্বামী। স্বামী? এই তো বিপদে ফেললে। বাজবে না। জি। গুলিটা অবশ্য বেরিয়ে গেছে, বাঁচতেও পারে। তাছাড়া তোমার মতো স্ত্রীর স্বামীর মরে যাওয়াটা ঠিক হবে না। এই ওষুধগুলো কাল থেকে খাওয়াতে হবে, নইলে বাঁচবে না। কোথায় পাবো ওষুধগুলো? পাবে না, লোহজং বাজার ছাড়া ধারে কাছে কোথাও পাবে না। কিন্তু লোহজং পাঠাবে কাকে? ওখানে তো মিলিটারি গিজগিজ করছে, রাজাকার গিজগিজ করছে। দেখি। দেখো, নইলে কিন্তু বাঁচবে না। কার ওষুধ? আমার নাতি। কি অসুখ? ছোট পোলা তো তাও কাটতে লাইছে, দাওয়াই না দিলে বাঁচতো না। বাসনের কাম কি? ছাইরা দে, বুড়ি টুড়ি কথা কর কাম নাই। যাও, সাবধানে যাও, ঠিক মতো ওষুধ খাও। কেমন করে কতকাল পর তোমার সঙ্গে দেখা হয়ে গেল। তোমার জন্য বেঁচে উঠলাম। আপনাকে এভাবে পাবো
ভাবতেও পারিনি। আমিও ভাবিনি আমার মা বাবা কেন যেমন করলেন। এটি অনাথ মেয়েরা কি ঘরের বউ হয় না? এসব কথা থাক। ভাবি কেমন আছেন? বোধহয় ভালোই আছে। তোমার বর কোথায়, কি করেন? স্কুলে পড়াতেন। মুক্তিযুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই যুদ্ধে চলে যান। শুনেছি বিক্রমপুরেই আছেন। বিক্রমপুর? নাম কি বলতো? ফজলুর রহমান। ফজলুর রহমান? আচ্ছা, তোমাদের গ্রামের নাম তো পয়সা না? হ্যাঁ, কিন্তু কি হয়েছে আপনার? অমন করছেন কেন? না, কিছু না, কিছু না। কাকে যাই? এটা কি হায়দার সাহেবের বাড়ি? কার বাড়ি? গেটের বাইরে নেম প্লেটেই তো লেখা আছে। জি, আমি দেখেছি। তাহলে প্রশ্ন করছেন কেন? আমি ঠিক বুঝতে পারিনি। বাড়ির নাম্বার এবং নাম দুটোই ঠিক আছে। তাহলে আপনি আপনি ঢুকলেন কি করে? গেট খোলা ছিল, দারোয়ান ছিল না? গেট খোলা ছিল, দারোয়ানকে আমি দেখিনি। আশ্চর্য ব্যাপার, এই সময় গেট খোলা রেখে দারোয়ান কোথায় গেল? গেট যদি খোলাই থাকবে, এভাবে লোকজন যদি ঢুকে যাবে, দারোয়ান রাখা হয়েছে কেন? দারোয়ান, দারোয়ান! তোমাকে না বলেছি আমাকে কখনো আম্মা ডাকবে না? মিলা আম্মাকে আম্মা বলি তো আম্মা, সেজন্য আপনাকেও আম্মা বলি। আমি আর মিলা এক নই। ওকে যা বলা যাবে আমাকে তা বলা যাবে না। তোমার হাতে কি হয়েছে? ভাত খাচ্ছিলাম, আপনি ডাকলেন, খাওয়া ফেলে উঠে এসেছি। আপনি ডাকলেন কেন আম্মা? এই লোকটি এই লোকটি বাড়ি ঢুকলো কি করে? তুমি নাকি গেট খোলা রেখেছো, এই জন্য ঢুকে গেছে? হ্যাঁ, গেট খোলা ছিল? হ্যাঁ। আমার তো মনে হলো গেট বন্ধ ছিল। আমার তো কখনো এরকম ভুল হয় না। শুনেছি মানুষ মরে যাওয়ার আগে তার এরকম ঘন ঘন ভুল হয়। শিলা আম্মা, আমি এবার মরে যাবো না তো? বাজে কথা বলো না তো। মৃত্যুর কথা শুনলে আমার জন্য কেমন কেমন লাগে। মনে হয় পৃথিবীর একটি মানুষের যেন না মরে, প্রতিটি মানুষ যেন বেঁচে থাকে। আপনি খুব ভালো আম্মা। কিন্তু আর কখনো গেট খোলা রেখে খেতে বসবে না, ঠিক আছে? যাও। আরে রে, ওদিকে কোথায় যাচ্ছ? আমার ডিউটিতে। তোমার তো খাওয়াই শেষ হয়নি, যাও আগে খাওয়া শেষ করো। এবার আপনি বলেন, চান কাকে? হ্যাঁ, চৌধুরী সাহেবকে, হায়দার চৌধুরী। কোথেকে এসছেন? বিক্রমপুর থেকে। আমার গ্রামের নাম পয়সা। পয়সা? পয়সা গ্রামে তো আমাদের কোনো আত্মীয় স্বজন আছে বলে মনে হয় না। আমাদের সব আত্মীয় স্বজন তো মেদিনী মন্ডলে। এই যে বাবা, আপনার কি হন? হ্যাঁ, মামা। মামা? কেমন মামা? ঠিক বলতে পারবো না, বোধহয় দূরেরই হবেন। কাছের হলে নাম শোনার সঙ্গে সঙ্গে আপনি আমাকে চিনতেন। আপনি আপনার নাম বলেছেন আমাকে? জি না। নাম কি আপনার? মঞ্জু। ভাগ্যিস মজনু বলেননি। বাবা যে আপনার মামা হন, কথা আপনাকে কে বললো? মা বলেছেন। মাই আমাকে চিঠি দিয়ে এখানে পাঠিয়েছেন। কিন্তু বাবা এই সময় বাড়ি থাকেন না, অফিসে। আসবেন 5টার দিকে।
5টার দিকে আসবো? আমি বলেছি বাবা আসবেন 5টার দিকে। ও ঠিক আছে, আমি ও সময়ই আসবো। মামা এলে বলবেন আমার মায়ের নাম দোলন। আচ্ছা বলবো। ড্রাইভার, ড্রাইভার গাড়ি বের করো। বাবা। কি মা? তোমরা নাকি ঘুমোচ্ছিলে? আমি ঘুমাচ্ছিলাম না, শিলা ঘুমাচ্ছে। থাকতো বাবা? না থাক, চলো আজ বিকেলের চাটা তুমি আর আমি খাই। শিলা উঠে দেখো আমরা আগেই চা খেয়ে বসে আছি। রাগ করবে। ও রাগ তো 5 মিনিটের, এই করবে এই ভুলে যাবে। আচ্ছা ঠিক আছে, তুমি বারান্দায় এসে বসো, আমি বলছি চা। আচ্ছা, আজ বিকেলের চাটা আমাদের সঙ্গে খাবে নাকি? এখন উঠতে ইচ্ছে করছে না, তোমরা খাও গিয়ে। তুমি খাবে কখন? আমার ঠিক নেই, যখন উঠবো তখন। আমি বাড়িতে ঢুকেই তোমাদের দেখেছি মা, তুমি ঘুমাচ্ছিলে, ওঠো নেই। মিলা উঠে এসেছে। মিলা আমাকে ডাকেনি কেন? তোকে ডাকা ঠিক হতো না, তোর যা মেজাজ। আমাকে যদি আবার ধমক টমক কিছু লাগিয়ে দিতি। আমি বাবা তোকে খুব ভয় পাই রে। শিলাকে এবারে সবাই ভয় পায়, এমনকি আমিও। ও, আমাকে ভয় পাও আর ওকে ভালোবাসো না? শোন মা, মানুষ তার দুটো চোখকে সমান ভালোবাসে। তোরা দুজন আমার 2 চোখ, দুটো চোখকেই সমান ভালোবাসি আমি। খাচ্ছি খাচ্ছি। তো বাবা, দুপুরবেলা তোমার কাছে একটা ছেলে এসেছিল, কি যেন নাম বলো? মঞ্জু। বিক্রমপুরের পয়সাগ্রাম থেকে এসেছিল। কি নাম বললি? মঞ্জু। তোমার এই অদ্ভুত গুণ, মুহূর্তে শোনা যে কোনো নাম মনে রাখতে পারিস। ভালো ভালো, ভেরি গুড। ছেলেটির বাবার নাম কি? বাবার নাম তো বলেনি, মার নাম বলেছেন, দোলন। দোলন? দোলন। সেই নাকি চিঠি দিয়ে ওই ছেলেটাকে তোমার কাছে পাঠিয়েছে। সে নয়, তিনি। মঞ্জু নয়, মঞ্জু ভাই। শিলা, তুই তাকে কি বলেছিস? বলেছি বাবা বাড়িতে নেই, 5টার সময় আসবে। তুমি দোলনের ছেলে? মা এই চিঠিটা আপনাকে দিয়েছেন। আমার একমাত্র সন্তান মঞ্জু কাদেরকে আপনার নিকট পাঠাইলাম। তাহার গুরুতর ব্যাধি দেখা দিয়াছে, চিকিৎসা করাইবার সংগতি আমার নাই। আমার সন্তানকে আপন সন্তান মনে করিয়া চিকিৎসা করাইবেন। বসো। দোলন আমার দুঃসম্পর্কের বোন, কিন্তু একটা সময় আমরা খুব কাছাকাছি ছিলাম। আমি কিছু কিছু জানি। মা বলেছেন দূরের হয়েও আপনি দূরের মানুষ নন। সত্যি তাই। কোনো কোনো মানুষ দূরের হয়েও দূরের নয়, দূরে থেকেও তারা থাকে খুব কাছে চিরকাল। তুমি তো মুক্তিযুদ্ধ দেখোনি, দেখলে বুঝতে মানুষ মানুষের কত কাছের হতে পারে, আবার মানুষই মানুষের কত দূরের হয়। তুমি যখন এলেই এত দেরি করে এলে কেন? অসুখটা বেশি দিনের নয়, 3-4 মাস হয়েছে। কি অসুখ? কিডনির। পেটে খুব ব্যথা হয়। আমার মনে হয়
তেমন সিরিয়াস কিছু নয়। আমার এক বন্ধু আছেন বড় ডাক্তার, আমি তার সঙ্গে কথা বলবো। মা বলেছেন আপনার কাছে এলে সব ঠিক হয়ে যাবে। দোলন কেমন আছে? আছেন একরকম, সংসারে খুব অভাব, খুব কষ্ট করে চলতে হয়। আগে জমি জমা থেকে যা আসতো বছর চলে যেত। আমার পড়াশোনার খরচ জোগাতে গিয়ে কিছু কিছু জমি বিক্রি করতে হয়েছে। পড়াশোনা শেষ করেছো তুমি? গত বছর বিএ পাশ করেছি। তাহলে চাকরি বাকরিতে ঢোকনি কেন? গ্রামের স্কুলে চাকরির চেষ্টা করছিলাম, তবে অসুখের জন্য বিশেষ এগোতে পারিনি। টিউশনই করি। দোলনের উচিত ছিল বিএ পাশ করার সঙ্গে সঙ্গে তোমাকে আমার কাছে পাঠিয়ে দেয়া, তাহলে এতদিনে চাকরি বাকরি হয়ে যেত, এরকম অসুখে পড়তে না। আগে ভাগে ট্রিটমেন্ট করে সেরে ফেলা যেত। তুমি এই বাড়িতেই থাকবে, তোমার যাবতীয় দায়িত্ব আমার। কি হয়েছে বাবা? বাবা, তুমি কি কোনো টেনশনে আছো? মঞ্জুকে নিয়ে একটা সমস্যায় পড়েছি। ওর তো খুব অসুখ। কি অসুখ বাবা? কিডনির। কিডনি নষ্ট হয়ে গেছে? কি অলক্ষণে কথা বলিস তুই, তোর মুখে কিছু আটকায় না। আরে কেন, কিডনি নষ্ট হতে পারে না? ওসব এখন বোঝা যাচ্ছে না, ডাক্তারের কাছে নিয়ে গেলে বোঝা যাবে। বাবা, মঞ্জু ভাই তোমার কেমন বোনের ছেলে? দূর সম্পর্কে। একটা সময় খুব কাছেই ছিলাম আমরা, দিনে দিনে দূরত্ব বেড়ে গেছে। বাবা, তোমার ফুপুর সাথে কতদিন দেখা হয় না তোমার? মুক্তিযুদ্ধের সময় দেখা হয়েছিল, 23 বছর। 23 বছর? বাবা, তাহলে তো তোমার ওই দোলন ফুপুর চেহারাও এখন মনে থাকার কথা না। না, মনে ছিল, যেটুকু ভুলে গেছিলাম মঞ্জুকে দেখে আবার সেটুকু মনে পড়লো। বাবা, তুমি কিন্তু সমস্যাটার কথা এখনো বললে না। বললো না যে মঞ্জু ভাইয়ের কিডনির অসুখ? আমার মনে হয় এটাই একমাত্র সমস্যা না। তাহলে বাবা কি হচ্ছে বলো তো? মঞ্জুকে রাখবো কোথায় তাই ভাবছি। এই বাড়িতে রাখার অসুবিধা আছে। কি এমন অসুবিধা? আমাদের এত বড় বাড়ি, আমরা কজন মাত্র লোক, কতগুলো রুম তো খালি পড়ে আছে বাবা। আচ্ছা, আরে মঞ্জু ভাই তো গেস্ট রুমে থাকতে পারে, ইচ্ছা করলে তো ভাইয়ার রুমে থাকতে পারে। বাবা, এ থাকার সমস্যা নয়, তোর মা মঞ্জুর এই বাড়িতে থাকাটা পছন্দ করবে না। কেন? মার কি অসুবিধা? আসলে কোনো অসুবিধা নেই, তোদের মা কেন যেন দোলনের কথা শুনতে পারেন না সেই শুরু থেকেই। এই জন্য দোলনের সঙ্গে আমার আর দেখা হয়নি, তার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে পারিনি। অথচ এই দোলনের জন্যই আমি এখনো বেঁচে আছি। সেই দোলনের ছেলে চিকিৎসার জন্য আমার কাছে এসেছে। যতদিন ভালো না হবে এই বাড়িতেই থাকবে, এটা তোর মা কিছুতেই মেনে নেবে না। কিন্তু মঞ্জুকে মানা করে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। তুমি তাহলে একটা কাজ করো বাবা, মঞ্জু ভাইকে একটা নার্সিং হোমে রেখে ট্রিটমেন্ট করিয়ে বাড়ি পাঠিয়ে দাও, ঝামেলা চুকে গেল, সব দিক রক্ষা হলো। মানে দোলন ফুপুর কাজটাও হলো আর মাও টের পেলাম না। কিন্তু কোন ক্রমে যদি কথাটা তোর মার কানে যায়? কি করে যাবে? মঞ্জু ভাই যে দোলন ফুপুর ছেলে সেটা তো আমরা তিনজন ছাড়া কেউ জানি না, আমরা মাকে না বললেই হলো। তাহলে তাহলে মঞ্জু ভাই আর নার্সিং হোমে থাকবে কেন? আমাদের বাড়িতেই তো থাকতে পারে বাবা। হ্যাঁ, তোদের মা যদি দোলনের কথা জানতে না পারে তাহলে মঞ্জুর এ বাড়িতে থাকতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, মঞ্জু ভাই যে দোলন ফুপুর ছেলে সেটা কোনো ক্রমেই আমরা মাকে জানতে দিব না। কি রে, ঘুমোসনি? না। তাহলে এত চুপচাপ আছিস কেন?
একবার ওই পাশ ওপাশ করলি না। রোজ রোজ কি একরকম করে নাকি মানুষ? তুই কি ভাবছিলি আমি জানি। কি বাবা আর দোলন ফুপুর কথা? ঠিকই বলেছিস রে। বাবার সঙ্গে দোলন ফুপুর খুব সুন্দর একটা সম্পর্ক ছিল না রে? আর আমার তাই মনে হয় রে, এবং মা বোধহয় সেটা জানেন। সেই জন্য মঞ্জু ভাইকে নিয়ে বাবার এত ভয়। সেসব তো অনেক আগের কথা। মা এগুলো এখনো ধরে বসে থাকেন কেন বলতো? বরং তো মার ওই দোলন ফুপুর কাছে কৃতজ্ঞ থাকা উচিত যে দোলন ফুপুর জন্য বাবা আজও বেঁচে আছেন। ঠিক বলেছিস। হে এক মেয়েলি সংস্কার, অনেকেরই থাকে রে। আমাদের ওদিকে প্রচন্ড ধুলো, বাসে করে আসতে হয় তো, ওই পুরোনো জামা কাপড়গুলো খুব ময়লা হয়েছে। ওগুলো পরুন, আমি মনে টুনুবুকে বলবো আপনার কাপড় চোপড় গুলো গুছিয়ে দেবে। এই শার্টটা খুলে ওগুলো পরুন। তাহলে ডাক্তারের কাছে যাওয়ার সময় কি পরবো? আর শার্টের কিছু আনেনি? না, মানে আমার দুটো শার্ট দুটো প্যান্ট, একটা পরে এসেছি আর একটা এই যে। আচ্ছা ঠিক আছে, আমি বাবাকে বলবো। কি বলবেন? আপনাকে জামা কাপড় কিনে দিতে বলবো। না, বলবেন না, আমি এমনিতেই আপনাদের খুব ঝামেলায় ফেলে দিয়েছি। মানুষ যাকে আপন মনে করে তার কাছেই তো আসে। আপনি আপন ভেবে আমাদের বাড়িতে এসেছেন, আমরাও আপনাকে আপনি ভেবেছি। একটা কথা, এ বাড়ির কোনো ব্যাপারে অস্বস্তি বোধ করার কোনো কারণ নেই। কি ভাবছেন? না কিছু না, আপনি আসুন, ভেতরে আসুন, বসুন। বসি। এই রুমে আগে কে থাকতো? ভাইয়া, অবশ্য 4 বছর ধরে আমেরিকায় আছেন। আচ্ছা, ডাক্তার আঙ্কেলের কাছে কখন যাবেন? মামা বলেছেন অফিসে যাওয়ার সময় উনি আমাকে নিয়ে যাবেন। আপনার অসুখটা কি? কিডনিতে বোধহয় বড় রকমের কোনো সমস্যা হয়েছে, সারাক্ষণ ব্যথা হয়। সারাক্ষণ ব্যথা হয়? কষ্ট হয় না আপনার? কি করব বলুন, সহ্য করতে হয়। এখনো কি ব্যথা হচ্ছে? অথচ আপনার মুখ দেখে কিছুই বোঝা যাচ্ছে না। আপনি আমার সামনে বসে আছেন, কষ্ট হলেও আমার উচিত নয় আপনাকে তো বুঝতে দেয়া। আচ্ছা, আপনাকে একটা কথা বলবো? কি বলুন। কাল আপনার সঙ্গে দেখা হয়ে, আপনার সঙ্গে কথা বলে আমি কিছুদিন মেলাতে পারছি না, সেই আপনি, এই আপনি। না মেলাবারই কথা, কারণ কালকের মানুষটি আর আমি এক নই। জি? মানে কাল আপনি যার সঙ্গে কথা বলেছেন, যার সঙ্গে দেখা হয়েছে, ও হলো শিলা। মানে? মানে ধাঁধাটা ভেঙে দিই, আমরা যমজ বোন। ও শিলা আর আমি নীলা। সত্যি? বাহ, বেশ মজা তো। হ্যাঁ, আসলে লোকজন খুব ঝামেলায় পড়ে যায় আমাদের দুজনকে নিয়ে, কোনটা শিলা কোনটা নীলা বুঝতেই পারে না। না পারারই কথা, আপনারা দুজন অবিকল একরকম। আমি তো বুঝতে পারবো না, চিনতে পারবো না। চেনার অবশ্য একটা সহজ কায়দা আছে। ও, আপনাদের সবার সঙ্গে দেখা হলো, মামির সঙ্গে কিন্তু দেখা হলো না। মা আসলে একটু অন্যরকম, সহজে নিজের ঘর থেকে বের হয় না। তাহলে আমি না হয় গিয়ে মামির সঙ্গে দেখা করে আসবো? পরে দেখা করলেও চলবে, কোনো অসুবিধা নেই।
আপনি বরং রেডি হন, বাবার কিন্তু বেরোনোর সময় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আমার শুভেচ্ছা। হ্যালো, আছো নাকি ডাক্তার? হ্যাঁ ছিলাম তো, তবে একটু ব্যস্ত আর কি। সে তো চিরকালই থাকলে, এই মুহূর্তে কিরকম ব্যস্ত? বন্ধুর জন্য 5-10 মিনিট দিতে পারবে? আরে তুমি বললে 1 ঘন্টাও দিতে পারি। তা কি বলবে, একটু তাড়াতাড়ি বলো। আমার এক রোগী আছে, তুমি যে বিষয়ে এক্সপার্ট সেই রোগী। দোলনকে চেনো তো? দোলনের ছেলে। ও, তো ওকে পাঠিয়ে দাও না আমার কাছে। আর এক্ষুনি দেখে তো আর কিছু বলা যাবে না, কারণ টেস্ট ফেস্টের ব্যাপার আছে অনেক। আচ্ছা ডাক্তার, কিডনির প্রবলেম হলে কি কি অসুবিধা হতে পারে? আরে ওসব নিয়ে তুমি ভেবো না তো, জাস্ট লিভ ইট টু মি। হ্যাঁ আমার কাছে পাঠিয়ে দাও, আমি হ্যাঁ এক্ষুনি পাঠিয়ে দাও। ঠিক আছে, তুমি যাও, ড্রাইভার তোমাকে নিয়ে যাবে। তোকে দেখে চমকে যায়নি? খুব মজা হয়েছে জানিস, শিলা মনে করে আমার সাথে কথা বলেই যাচ্ছিল। যমজ শুনে বললো বেশ মজা তো, কিন্তু আপনারা দুজন অবিকল একরকম দেখতে। আমি অবশ্য বলেছি যে এনার একটা কায়দা আছে, শিখিয়ে দেবো। শিখেছিস? না রে, কোনো কিছুতেই অতি আগ্রহী নেই। এটা আমার খুব ভালো লেগেছে। না শিখে খুব ভালো করেছি। সেটা নিয়ে একটা মজা করা যাবে রে। জানিস শিলা, মঞ্জু ভাই না মাত্র 2টা শার্ট আর 2টা প্যান্ট। কোনো মানুষের 2টা শার্ট প্যান্ট থাকতে পারে আমার জানাই ছিল না। তুই বলছিস, তারপরে তো আমার বিশ্বাস হচ্ছে না। চল বরং বাবাকে গিয়ে বিকালে কথাটা বলি। শোন, আমার সঙ্গে যখন কথা বলছিলেন তখন না পেটে খুব ব্যথা হচ্ছিল রে। ওর সময় থেকে কিছুই বোঝা যায় না। আশ্চর্য সহ্য শক্তি। আরে ডাক্তার আঙ্কেল তো বলেছেন যে 7 দিনের মধ্যে ভালো করে দেবেন। এই শোন, আমার কথা কিছু জিজ্ঞেস করলো রে? না, তবে মার সঙ্গে দেখা করতে। বলিস কি? এটাই স্বাভাবিক না? আমাদের বাড়ির সবার সঙ্গে দেখা হয়েছে, শুধু মার সঙ্গেই তো হয়। কিন্তু মার সঙ্গে দেখা হলে যখন কথা প্রসঙ্গে বলে দিবে যে উনি দোলন ফুপুর ছেলে, তখন আমি তো সেটাই ভয় পাচ্ছি। থাক, ওইসব চিন্তা করে কোনো লাভ নেই, যা হওয়ার তাই হবে, পরে দেখা যাবে। শোন, বাবাকে গিয়ে একটা টেলিফোন করি। মঞ্জু ভাই তো বাবার সঙ্গে আছে, যেন ফেরার পথে মঞ্জু ভাইকে জামা কাপড় জুতোগুলো কিনে দেয়। চল। হ্যাঁ বন্ধু, দাঁড়া, চাটা শেষ করে নি। আজকের দিনে বিশেষ দেখুন তো শিলার কাণ্ড। কি করেছে? মামার অফিসে ফোন করে বলেছে যে আমার কোনো জামা কাপড় নেই। সঙ্গে সঙ্গে মামা এসব কিনে দিলেন। আমি জীবনে পরে এগুলো শেষ করতে পারবো না। কেন পারবেন না? এগুলো তো কিছুদিন পরেই নোংরা হয়ে যাবে। অতদিন আমি বাঁচলে তো। কি বলছেন? আপনাদের এই ডাক্তার আঙ্কেল অনেকক্ষণ ধরে খুঁটিয়ে খুঁটিয়ে আমাকে অনেক প্রশ্ন করলেন। তারপর ব্লাড টেস্ট করতে দিলেন, ইউরিন টেস্ট করতে দিলেন, আল্ট্রাসোনোগ্রাম, এক্সরে, আরো কত কি করতে হবে। এসব দেখে মনে হলো আমি বোধহয় বাঁচবো না। এভাবে বলবেন না। আপনার মনটা বেশ নরম, আমার মায়ের মতো। অসুখ বিসুখের কথা শুনলে, মৃত্যুর কথা শুনলে চোখটা ছলছল করে ওঠে। আপনার জায়গায় শিলা হলে কিন্তু এমন করতো না। ও বেশ কঠিন মেয়ে। সেদিন দারোয়ানকে আমার সামনে যে কি ধমকালো, আমাকেও বেশ কঠিন কঠিন কথা বলেছে। আমি শিলাকে বেশ ভয় পাই। কিন্তু শিলাই বাবাকে বলেছে আপনার জন্য কাপড় চোপড় কিনে দিতে। তার জন্য আপনি দায়ী। আপনি শিলাকে দিয়ে বাবার কাছে সব কথা বলিয়েছেন। আপনার জামা কাপড়ের কথা আমি শিলাকে বলেছি, কিন্তু
কিন্তু বাবাকে ফোন করে তো বলতে বলিনি। সব সময় শিলা নিজে থেকেই বাবাকে ফোন করলো। আশ্চর্য, শিলাকে যতটুকু দেখেছি তাতে তো ওর সঙ্গে তো মেলে না। মেয়েদের কতটা বোঝেন আপনি? কিছু কিছু তো বুঝি। কজন মেয়ের সাথে মিশেছেন? একজন। বাবা, দেখি প্রেম প্রেম করা শেষ দেখে তো মনে হয় ভাজা মাছ টিউটি খেতে চায় না। কে সে? আমার মা। আমার মাকে দেখলে পৃথিবীর প্রতিটি দুঃখী নারীকে দেখা হয়ে যায়। মানুষ মানুষকে যে কত ভালোবাসে আমার মাকে না দেখলে কিছুতেই বোঝা যায় না। বুঝেছি। বিকেলে চা খেয়েছেন? আমি চা খাই না। আমরা গ্রামের মানুষ, গ্রামের মানুষ অত চা খায় না। বিকেলের চা মানে শুধু চা নয়, চা নাস্তা সব। আপনি খাননি? বিকেলবেলা আমি কিছু খাই না, অভ্যেস নেই। দুপুরে ভাত খেয়ে ছাত্র পড়াতে যেতাম, তারপর রাতে ফিরে আবার ভাত। কোথায় ছাত্র পড়াতে যেতেন? আমাদের গ্রামে একজন, পাশের গ্রামে দুজন, 2-3 মাইল হাঁটতে হতো। কোন ফাঁকে যে শরীরটা খারাপ হয়ে গেল টেরও পেলাম না। ও, ডাক্তার আঙ্কেল কি বললেন? ওষুধের সব রিপোর্ট পাওয়া যাবে, তারপর চিকিৎসা শুরু হবে। আপনার এখন কেমন লাগছে? পেটে খুব ব্যথা হয়, পিঠেও কিরকম একটা ব্যথা, বমি বমি ভাব হয়। আর একটা অসুবিধা আছে, আপনাকে বলতে পারবো না। কেন? আপনি ছেলে হলে বলতাম। ডাক্তারকে বলেছেন তো? জি জি। ভালো করেছেন, কারণ ডাক্তারের কাছে কখনো রোগ লুকাতে হয় না, তাহলে ভালো চিকিৎসা হয় না। আচ্ছা, আপনি বিকেলে চা খাননি ভালো কথা, কিন্তু অন্য খাবার তো খাবেন নাকি? টুনিবু আপনাকে চাই দেয়নি? না না, নিয়ে এসেছিলেন, আমি ফিরিয়ে দিয়েছি। কেন কেন ফিরিয়ে দিয়েছেন? আর কখনো এমন করবেন না, ঠিক আছে? কাল থেকে অবশ্যই নাস্তা করবেন। আপনার এখনকার কথা বলার ভঙ্গিটা কিন্তু একদম শিলার মতো। এই ভঙ্গিটা দেখলে আমি একদম নার্ভাস হয়ে যাই। আরে আমি তো শিলাই, নীলা সেজে একটু আপনার সাথে অভিনয় করলাম। কি যে বলেন! সত্যি, আজ বিশ্বাস হচ্ছে না। ঠিক আছে, নীলাকে দেখ। নীলা, নীলি দেখুন। ছি ছি ছি, আমি এখন লজ্জায় মরে যাচ্ছি। নীলা ভেবে আপনার সঙ্গে এতক্ষণ কথা বললাম, আপনাকে কত কি বললাম। হ্যাঁ, খুব খারাপ খারাপ কথা বলেছেন। বলেছেন আমি রাগী, আপনি আমাকে ভয় পান, ইত্যাদি ইত্যাদি। তবে শুনতে আমার বেশি খারাপ লাগেনি, জানেন? কেউ আমাকে ভয় পায় শুনলে আমার দারুণ লাগে। ওই দেখুন নীলা, নীলা। আমি কিন্তু আড়ালে দাঁড়িয়ে সব শুনেছি। তাহলে বা চেনার কায়দাটা শিখিয়ে দে। আমি বুঝতে পেরেছি, দুজনের কথা বলার ভঙ্গিটা আলাদাভাবে খেয়াল করলেই বোঝা যাবে। ঠিকই ধরেছেন, কিন্তু অভিনয় করলে বোঝা যাবে না। আমি অভিনয় জানি না। আমি অভিনয় জানি। আমার যে কোনটা আসল আর কোনটা অভিনয় আপনি কখনো বুঝবেন না। অভিনয় জিনিসটা আমার একদম পছন্দ হয় না। আমি আপনার সাথে আর কখনো অভিনয় করব না। ওই ছেলেটা থাকছে কোন রুমে রে? কে? মঞ্জু ভাই? মঞ্জু নাকি নাম? হ্যাঁ। তা কোন রুমে থাকছে? কেন? ভাইজানের রুমে। আকবরের রুমে? ওই রুমে তাকে কে থাকতে দিয়েছে? খালুজি নিজেই। মঞ্জু নাকি নাম বললি? দেখতে কেমন? মানে লেখাপড়া জানা ভদ্রলোকের ছেলে মনে হয়, নাকি একেবারে জাতা? না না, দেখতে খুব ভালো, খুব সুন্দর, ভাইজানের মতোই। তাহলে ওদের কাছের কেউ হবে। আপনার সাথে দেখা হয়নি এখনো?
ডেকে নিয়ে আসবো? দরকার নেই, ওদের দেশ গ্রামের লোকজন আমি একদম পছন্দ করি না। কিন্তু শিলা মিলার সাথে তো মঞ্জু ভাইয়ের খুব খাতির, তারা দুজনেই মঞ্জু ভাইয়ের সাথে গল্প গুজব করে। মিলা আমাকে বলে দিয়েছে আমি যেন মঞ্জু ভাইয়ের দিকে একটু খেয়াল রাখি। মেয়ে দুটো হয়েছে একেবারে তাদের বাবার মতো, দেশ গ্রামের লোক এলে তাদের নিয়ে মেতে যায়। শোনটুনি, ছেলেটা যেহেতু অসুস্থ, তাছাড়া গরিব ঘরের ছেলে, আমাদের এখানে এসেছে চিকিৎসার জন্য, বাঁচার আশায়। ওর দিকে কিন্তু খেয়াল রাখিস। সেটা আপনি না বলে রাখবো। আমি নিজেকে দিয়ে তো বুঝি আশ্রয় কেমন জিনিস। মঞ্জু ভাই মানুষটা খুব ভালো, নিরীহ ধরনের, খুব নরম মানুষ, দেখলে কেমন মায়া লাগে। আপনি একবার তাকে দেখেন, আপনার বাড়িতে এসেছে অথচ আপনার সাথে দেখা হবে না, এটা কেমন কথা? আমি তাহলে ডেকে নিয়ে আসি? এখন দরকার নেই, আমাদের বাড়িতে যখন আছে দেখা একদিন একদিন হবেই। কোথায় যাচ্ছেন? মামার অফিসে, সেখান থেকে ডাক্তার আঙ্কেলের কাছে যাব। এই প্যাকেটে আমার সব রিপোর্ট, এগুলো দেখার পর আমার ট্রিটমেন্ট শুরু হবে। কি দেখছেন? আপনাকে। আমাকে আবার দেখার কি হলো? না, আমি ঠিক বুঝতে পারছি না আপনি শিলা না মিলা। এতক্ষণ কথা বলার পরে বুঝতে পারছি না। কথা শুনে মনে হচ্ছে আপনি মিলা। শিলা তো আবার মিলার মতো অভিনয় করে। বলেছি তো, আর কখনো আপনার সঙ্গে অভিনয় করবে না। শিলা না হয়ে অভিনয় করলো না, কিন্তু মিলা তো করতে পারে। মঞ্জু, তুমি একটু ঘরে গিয়ে বসো, আমি হায়দারের সঙ্গে কথা বলি। জি আচ্ছা। কি হয়েছে ডাক্তার? একটা কিডনি পুরোপুরি নষ্ট হয়ে গেছে, অন্যটাতেও খুব সিরিয়াস ইনফেকশন, এবং যে কোনো মুহূর্তে ওটাও নষ্ট হয়ে যেতে পারে। বলো কি? তাহলে চিকিৎসা আছে, কিডনি ট্রান্সপ্লান্টেশন করতে হবে। ওই পুরনো কিডনিটা ফেলে দিয়ে নতুন কিডনি ওখানে সেট করতে হবে। কিডনি কি পাওয়া যাবে? হ্যাঁ, যাবে, তবে সবচেয়ে ভালো হয় খুব কাছে আত্মীয়ের কিডনি পেলে। আমি দিই? না না না, তুমি তো হার্টের রোগী, পাগল না। জীবনে এই প্রথম দোলন আমার কাছে কিছু চাইলো, যেমন করে হোক তার ছেলেটাকে যেন সারিয়ে তুলি। কিন্তু এই সারা যে এত কঠিন, কে জানতো? আহা, তোমার তো টাকা আছে, তুমি এত চিন্তা করছো কেন? তুমি যে বললে কাছের কোনো আত্মীয়ের হলে ভালো হয়, কারণ গ্রুপ মিলবার একটা ব্যাপার আছে তো। কি বলছো বাবা? মঞ্জু ভাই বাঁচবে না? সম্ভাবনা খুবই কম। এখন একমাত্র চিকিৎসা নষ্ট হয়ে যাওয়া কিডনিটা ফেলে দিয়ে সেখানে অন্য কিডনি সেট করা। কাছের কোনো আত্মীয়ের কিডনি হলে সুবিধে, কিন্তু তেমন কাউকে আমি কোথায় পাবো? কি রে, কাছিস কেন মিনা? আচ্ছা কি হয়েছে বল? মঞ্জু ভাই বাঁচবে না। মঞ্জু ভাইয়ের একটা কিডনি নষ্ট হয়ে গিয়েছে, আর একটা কিডনি যায় চায়। মঞ্জু ভাই কি জেনেছেন? না, ডাক্তার আঙ্কেল শুধু বাবাকেই বলেছেন। এর কোনো চিকিৎসা নেই? আছে, কাছের কোনো আত্মীয়ের কিডনি যদি মঞ্জু ভাইয়ের শরীরে লাগিয়ে দেওয়া যায় তাহলে মঞ্জু ভাই বাঁচবে। শিলা,
তাড়াতাড়ি বাবাকে বল আমার একটা কিডনি আমি মঞ্জু ভাইকে দিয়ে দিব। আমার কিডনি দিয়ে মঞ্জু ভাই থাকবে। বাবাকে বল। বাবা কি মা? মানুষ মরে যাবে এ কথা আমি ভাবতেই পারি না বাবা। তারপর আবার মঞ্জু ভাইয়ের মতো মানুষ। দোলন ফুপু কত আশা করে তার ছেলেকে তোমার কাছে পাঠিয়েছে। মঞ্জু ভাই কত আশা নিয়ে তোমার কাছে এসেছে। এই আশা বেঁচে থাকার আশা। বাবা তুমি তাকে বাঁচিয়ে রাখো। কেমন করে বাঁচাবো? কেমন করে? কোথায় পাবো কিডনি? কে দেবে? আমি দিলে হবে না। কি কি বললি? হ্যাঁ বাবা, আমি আমার একটা কিডনি মঞ্জু ভাইকে দিয়ে দিব। তুমি ডাক্তার আঙ্কেলের সাথে আলাপ করো। তুমি আমাকে আর মঞ্জু ভাইকে ব্যাংকক কিংবা সিঙ্গাপুরে নিয়ে যাও। সেখানে যেয়ে না হয় অপারেশন হবে। মা কখনো জানবে না বাবা, জানবো শুধু আমরা 5 জন। তুমি, ডাক্তার আঙ্কেল, আমি, নীলা আর মঞ্জু ভাই। বাবা মঞ্জু ভাই একজন মুক্তিযোদ্ধার সন্তান, আমি একজন মুক্তিযোদ্ধারই সন্তান। আমরা যদি আমাদের জন্য এইটুকু না করি তাহলে কে করবে বাবা? আর তোমার মতো এই মহান পিতাকে তো আমি পেয়েছি মঞ্জু ভাইয়ের মায়ের জন্য। সে মায়ের এই খানিকটা আমাদেরও শোধ করা উচিত। কি চালাকি করলাম? দোলনের ছেলেকে আমার বাড়িতে আশ্রয় দিয়েছো, হাজার হাজার টাকা ব্যয় করছো তার পেছনে। আর তুমি বলেছো তোমাদের গ্রামের ছেলে। কেন তুমি এত বড় চালাকি করলে আমার সঙ্গে? এতকাল পরে নাটক করার কোনো দরকার ছিল? ছেলেটি যখন বিপদে পড়ে এসেছে তুমি আমাকে সবকিছু খুলে বললে না কেন? আমাকে এতই খারাপ মানুষ যে একটি ছেলের অসুখের কথা শুনে তাকে বাড়ি থেকে বের করে দেব? আমারও তো একটি ছেলে আছে। বাবা একজন মুক্তিযোদ্ধার ছেলের কাছে আমি হেরে গেলাম মা। মুক্তিযোদ্ধারা কখনো হারে না বাবা।